আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। আজকে ব্যানার এবং হেডলাইন দেখে বুঝতে পারছেন যে আমি বলছি যে 18 তারিখের পর আওয়ামী লীগ দেবে মরণ কামড়। এটা কেন বলেছি এবং ঘটনাটা কি এই বিষয়ে আলোচনা করব, তার আগে একটু আপনাদের কাছ থেকে একটা মিনিট সময় চেয়ে নিচ্ছি, কিছু বিষয় একটু পরিষ্কার করে দেই। আর যদি পুরো ভিডিওটা না শুনেন তাহলে আপনারা সকলে বলবেন যে মিস ইনফরমেশন আবারও, কারণ ইনফরমেশন থাকে পুরো ভিডিওটা না শুনে এক লাইন শুনেই আপনারা চলে যান এটার কনক্লুশনে যে সব বুঝে ফেলেছেন। গতকালকের যে ভিডিওটা করেছিলাম যে শেখ হাসিনার সাথে আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন আমেরিকার কূটনীতিক, সেটাতে আপনারা অনেকেই বলছেন মিস ইনফরমেশন। তবে যদি না বুঝেন না জানেন সেটা হচ্ছে অন্য কথা, আর যদি বুঝে থাকেন তাহলে বলো যে এটি মিস ইনফরমেশন না, আপনাদের বুঝতে হবে। আর সেই বুঝাটার জন্যই আজকের যে ঘটনাটা এখন বলছি সেটার সাথে এইটার 110% মিল। সেটা হচ্ছে, দেখেন আপনারা এই মুহূর্তে আমার মাথার পেছনে যে ব্যানারটা দেখছেন সেখানে লেখা আছে, দেখেন, জামাতের আমিরের সাথে যুক্তরাজ্যের বাণিজ্যিক প্রতিনিধি দলের ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এবং সেম বৈঠক অনুষ্ঠিত হয়েছে আবার তারেক জিয়ার সাথেও, এবং সেম অবস্থায় আবার ডাক্তার ইউনূসের সাথে তো গত মঙ্গলবারই বৈঠক হয়েছে, অনেক কিছুই বলেছে। তাই জামাতের যে ফেসবুক পেজ, অফিসিয়াল ফেসবুক পেজ শফিকুর রহমানের, তার ফেসবুক পেজ থেকেই নেওয়া একটা জিনিস দেখেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দল জেমিসন গিয়ারের সাথে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার, মানে আজকে দুপুরে। জামাতের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্ক হার, ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ রাষ্ট্রদূত জেমিসন গিয়ারের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি বোল্ডান লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি এসবি এবং বাংলাদেশ জামাত ইসলামের যুক্তরাষ্ট্রের মুখপাত্র প্রফেসর ডাক্তার মোহাম্মদ নকিবুর রহমান। তো ডাক্তার মোহাম্মদ নকিবুর রহমানকে নেওয়ার কারণটা কি? কারণ হচ্ছে যে সম্ভবত, আমি 100% শিওর না, সম্ভবত হয়তো কারণ আমেরিকান ইংলিশ হয়তো আমাদের শফিকুর রহমান সাহেব খুব একটা ভালো বলতে পারেন না, বা হয়তো ভালো বুঝতে পারবেন না, হঠাৎ করে কোথায় কি বলে দেবে, এই জন্য আরেকজন ব্রিটিশ নিয়েছেন যিনি বাঙালি এবং ভাষা ইংলিশ ভাষা, বা এটা ভুল কিছু না, এটা কোনো অন্যায় করেননি এই জন্যে। এখন ওনার সাথেও কথা বলেছেন, আবার তারেক জিয়ার সাথেও কথা বলেছেন, এবং আপনার এর আগে আমরা বলেছি যে মঙ্গলবারে আমাদের উপদেষ্টাদের সাথেও কথা বলেছেন, তার আগে শেখ হাসিনার সাথেও মার্কো রুবিও কথা বলেছেন। এখন আপনারা বলতে কেন কথা বলবে, কি কথা? হ্যাঁ ভাই, এবার আসে। আপনারা সকলেই জানেন যে 12 তারিখে একটা নির্বাচনের আয়োজন করা হচ্ছে। এখন এই নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু টেনশনে আছে আমেরিকা। আবার এই নির্বাচন হয়ে গেলে এই গভর্নমেন্ট সাস্টেন্স করতে পারতেছে কিনা, এই গভর্নমেন্ট এই নির্বাচন ধরে রাখতে পারবে কিনা সেটাও সন্দেহ আছে। যার কারণে তিন দল, আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতের সাথে এই কথাগুলো। আওয়ামী লীগকে ওদের সবচেয়ে বড় ভয় যে নির্বাচন হয়ে যাওয়ার পরে এবার ক্ষমতায় বিএনপি আসুক আর জামাত আসুক, আওয়ামী লীগের ঠেলার সাথে বাঁচবে না, আওয়ামী লীগের ধোলাইয়ের কাছে দাঁড়াইতে পারবে না। সুতরাং গভর্নমেন্ট ঠিক থাকবে না, হরতাল, মিছিল, অবরোধ এগুলো দিতেই থাকবে আওয়ামী লীগ। সুতরাং ওরা যেসব ব্যবসা বাণিজ্যের চুক্তি এই ইন্টিমের সাথে 17 মাসে যা যা নেওয়ার সত্য নিছে, কিন্তু এগুলো কি আসলে রাখতে পারবে কিনা? কারণ দেশের সরকার যদি স্টেবল না হয়, ওরা যে বিনিয়োগ করবে ওদের বিনিয়োগ তো ক্ষতিগ্রস্ত হবে, তখন কি হবে? এইসব কারণে তারা এখন আলোচনায়। কিন্তু আলোচনায় এই যে জামাতের সাথে বা বিএনপির সাথে যতই আলোচনা হবে, আলোচনার মূল কেন্দ্রবিন্দু যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করার স্পেস ছেড়ে দিতে হবে, নির্বাচনে সকলকে নিয়ে নির্বাচন করতে হবে, আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন করা যাবে না। এটা হচ্ছে মূল। কারণ আমেরিকাও ভালো করে জানে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করে আপনারা 6 মাসও ক্ষমতা ধরে রাখতে পারবেন না। তো ওরা যে এই যে বন্দর নিল, পোর্ট নিল, রাস্তা নিল, ঘাট নিল, জায়গা নিল, জমি নিল, সেন্ট মার্টিন নিল, এগুলা কই যাবে? আর শেখ হাসিনার দোষ কি ছিল? শেখ হাসিনার দোষ ছিল একটাই, সেটা হচ্ছে যে উনি সেন্ট মার্টিন দিতে রাজি হন নাই,
উনি বন্দর দিতে রাজি হন নাই, উনি কিনছিলেন গরিবের জন্য চাউল, উনি দিছিলেন গরিবরে বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, গর্ভবতী ভাতা, মহিলাদের জন্য ভাতা, এইসব ভাতা চালু করছে, মানে ভাত কাপড়ের ব্যবস্থা করছে, যেই কারণে এই সরকারের পতন ঘটাইছিল এই আমেরিকা। 2024-এর আগে কিন্তু আমেরিকা একবার করছিল, এটা আপনাদের নিশ্চয় সবাই খেয়াল আছে। ওই সময় কি ছিল জানেন? ওই সময় আওয়ামী লীগ সরকারকে বলা হয়েছিল যে আওয়ামী লীগ সরকার এই যে সাগরের ভেতরে যে 12টা জোন, যেখানে গ্যাস, তেল গ্যাস উত্তোলনের যে কাজ, মানে এখানে তেল গ্যাস কি পরিমাণ আছে, উত্তোলন পেলে উত্তোলন কারা করবে, এগুলো নিয়ে একটা আলোচনা ছিল। আমেরিকার খুব ইচ্ছা ছিল যেগুলো সবগুলোর কাজই তারা দায়িত্বে পাবে। আওয়ামী লীগ সরকারও ইলেকশন আছে, সুতরাং ওই সময় কিছুই বলে নাই। যেই না ইলেকশনটা শেষ হলো, আওয়ামী লীগ সরকার 3 মাসের ভেতরে আন্তর্জাতিক দরপত্র দিল। তার মানে আন্তর্জাতিকভাবে দরপত্র যে যারা আছে সকলে আসেন, আমি এক দেশ শুধুমাত্র আমেরিকারে দিব না। কারণ আওয়ামী লীগ সরকার ভালো করেই জানতো এইসব অঞ্চলে দিলেই সেন্ট মার্টিন হারাবে। আর এটাই আমেরিকান গভর্নমেন্টের উপরে লেগে গেছিল বিশাল আতঙ্ক, যে কিরে আন্তর্জাতিক দরপত্র দিলে অন্যান্য ইয়েরা যদি আসে, এই যে আপনার অন্যান্য দেশ যদি আসে, এই দরপত্র তো ওরা টিকবে না, তাহলে তো ওদের সবকিছু হবে না। কারণ ওরা যদি পুরো ব্লকটা যদি ওরা পায়, তাহলে ওইখানে ওদের বিভিন্ন জাহাজ, দরকার সাবমেরিন এনে রাখবো, দরকার যে 7 ফ্লিট এনে রেখে দিব, কারো কিছু করার নেই, আমরা তো তেল গ্যাস উত্তোলন করছি, দেখছি, খনন কাজ করছি। সুতরাং তখন আওয়ামী লীগ সরকারকে ফেলে দেওয়া ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না। কিন্তু ফেলে দেওয়ার পরে এখন ওদের ভয় হচ্ছে যে এই মৌলবাদী সরকার আবার কি করে। যদি মৌলবাদী সরকার আসে মানে হচ্ছে যে এটা এখন প্রি প্ল্যান, যে এই মৌলবাদীদেরকে আনবে হচ্ছে যে ইন্ট্রিম, তার কারণটা, এবং ইন্ট্রিম যে ইলেকশন করতে চায় না, বা ইলেকশন যদিও বা কোনোভাবে হয়, তারা আবার এই মৌলবাদীদের একটা গ্যাঞ্জাম লাগায় রাখবে, তার একটা মূল উপাদান দেখেন। গতকালকে কি করলো একজন উপদেষ্টা, তিনি আবার আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, উনাকে নিয়ে বিমানের ডাইরেক্টর করা হলো। ভাই, একজন উপদেষ্টা মানে মন্ত্রী, ডিরেক্টর হয় আমরা শুনছি কখনো এমপি, বা এমপিও না, এরকম লোকজন ডিরেক্টর হইতে পারে। একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা, উনি কেন বিমানের ডিরেক্টর হবেন? আবার নির্বাচন কমিশনের সচিবকে কেন চেঞ্জ করে বিমানে দিতে হবে? নির্বাচন কমিশনের সচিব হঠাৎ করে 1 মাস নেই নির্বাচন, তার আগে সচিব চেঞ্জ, তো নতুন সচিব এসে বুঝবো কি? আপনি যখন একটা নতুন বিয়া করলে ওই মাইয়ার চরিত্র বুঝতে, ওই মাইয়া কি চায় কি না চায় এটি বুঝতে যেমন সমস্যা হয়, মেয়েরাও সেম, যে একটা ছেলেরা হঠাৎ করে বিয়া কইরা আপনারা যেমন বুঝেন না, বুঝতে পারেন না যে এর কি পছন্দ না পছন্দ, ওই না কি জানা, ছেলেরা বুঝে না মেয়েদের কি পছন্দ না পছন্দ। সেম কাহিনী হচ্ছে যে এই নির্বাচন কমিশনের সচিব হঠাৎ করে চেঞ্জ করে 1 মাসে, তো ওই বেটা এসে বুঝবে কি? ও তো কিছু বুঝবে না। আবার ওই সচিব, নির্বাচন কমিশনের সাবেক সচিবকে নিয়ে গেছেন কোথায় আপনারা? বিমানে। আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বিমানের, বাংলাদেশ বিমানের ডিরেক্টর করেছেন কেন ভাই? উনি তো মন্ত্রীর, উনি তো একজন ডিরেক্টর চেয়ে অতি উচ্চ পদে। তাহলে এইসবগুলো, তো এগুলো সব করাচ্ছে যে আসলে যে 12 তারিখ ইলেকশন হবে তার একটা নমুনা। এবং 1/11 সময় আমাদের কাছে নজির আছে, 10 দিন আগেও টোটাল নির্বাচনও বাতিল হয়েছে, উপদেষ্টা পরিষদও বাতিল হয়েছে। এখন আমেরিকা কেন তাইলে ফোন দিচ্ছে? আমেরিকা ফোন দিচ্ছে সকলকে, যে সবার সাথে কথা বলতেছে, ভাই দেখেন এর ভিতরে এখন আওয়ামী লীগ, ওই যে ব্যানারে দেখলেন যে 18 তারিখের পরে আসছে মরণ কামড়। ভাই এটা আমি বলতেছি না মরণ কামড়, আমি কোত্থেকে বলবো? আমি ক্ষুদ্র ছোট মানুষ, আমি তো আওয়ামী লীগের নেতা না, বা আওয়ামী লীগের কোনো নেতাও বলে নাই যে আপনার 18 তারিখের পরে বিশাল মরণ কামড় দিবে, আন্দোলন হবে। এটা বলছে কারা ভাই? গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বলছে ভাই বিশাল আন্দোলন হবে। এখন বিশাল আন্দোলন হবে, তাইলে 12 তারিখের নির্বাচনের আগে হয়তো এই বিভিন্ন কেন্দ্র, ভোট কেন্দ্রগুলো জ্বালাও পোড়াও হইতে পারে। ভাই এটা আমি বলছি না, জ্বালাও পোড়াও হইতে পারে, মানে জ্বালাইয়া পোড়াইয়া দিতে পারে। এটাও কারা বলছে? গোয়েন্দা সংস্থা। তো এখানে তো আওয়ামী লীগ কি ভাই জ্বালাও পোড়াও করে? কখনো কখনো করে না, ঠিক না? 96 সালের ওই যে ইলেকশন মনে আছে তো, বিএনপি আওয়ামী লীগ করছিল, পাবলিক করছে ভাই। এখন পাবলিক যদি আন্দোলন করে, পাবলিক যদি জুতা পিটা করে এই ছাত্রদেরকে, পাবলিক যদি বিভিন্ন ভোট কেন্দ্র জ্বালাইয়া দেয়, পাবলিক যদি বিভিন্ন নেতাদের ধৈরা দিগম্বর করে ধোলাই করে, এখানে আমার কি করার আছে ভাই? আওয়ামী লীগের কি করার আছে? সুতরাং এই যে মরণ কামড়, মরণ কামড় ওরা বলতেছে যে আওয়ামী লীগ মরণ কামড় দিবে। এখন আওয়ামী লীগ দিবে নাকি জনসাধারণ? আসলে জনসাধারণ বলতে ওরা ভয় পায়, কারণ জনসাধারণের 90% এখন আওয়ামী লীগ। যেই বেটা এর আগে আওয়ামী লীগ করতো না, সেও কয় যখন আওয়ামী লীগ ভালো। যেসব মহিলাগুলো আগে বলতো না, আগে বলতো যে আওয়ামী লীগ খারাপ, তারাও এখন কয় যে আওয়ামী লীগ ভালো।
মহিলাদের এখন সমস্যা হয়েছে না। এই যে হাইকোর্ট রায় দিয়ে দিল ভাই দুই বিয়া, মানে প্রথম বউয়ের অনুমতি লাগবে না দ্বিতীয় বিয়া করতে, আবার তৃতীয় বিয়া করলে দ্বিতীয়টা তো প্রথম হয়ে যায়, সেটারও অনুমতি লাগবে না। তো মহিলারা এখন চিন্তা করতে আয় হায়, আগে পাইতাম না, আগে যাও একটা ভাতার পাইতাম, এখন তো দেখি লাঙ্গের আশা করে ভাতারও গায়েব। মহিলারও এখন বিরোধী। আবার যদি সরিয়া আইন হয়, বেত্রাঘাত পাছার উপরে যদি চলে দৌড়া, তাহলে তো আবার সমস্যা না। তো এই সব কিছু মিলে পাবলিক খেপারেছে, পাবলিক খেপায়, পাবলিক আসলে মূলত হচ্ছে যে পাবলিক, এরা বুঝতেছে পাবলিক হয়তো 18 তারিখের পরে বিভিন্ন জায়গায় নেমে যাবে। ওই যে যেমন জুলাই আগস্টে যেরকম পাবলিক নাকি বিভিন্ন জায়গায় জ্বালাই দিছিল, উল্টাই দিছিল, সেরকম হয়তো পাবলিক আবার জ্বালাই দিতে পারে, উল্টাই দিতে পারে, ঝুলাই দিতে পারে। এই কারণে এখন বলতেছে যে আওয়ামী লীগ করবে, কারো তো নাম দিতে হবে। এটা তো যদি বলে যে পাবলিক, তার একটা শরমের বিষয় না ভাই। তো সেটা আমি বলছি না, গোয়েন্দা সংস্থা বলছে যে আওয়ামী লীগ মরণ কামড় দিবে, ইলেকশন তো টোটালি ভণ্ডুল হয়ে যাবে। এমনও হইতে পারে যে ফেব্রুয়ারির 10 তারিখ থেকে 12 তারিখের ভিতরে যত ক্যাম্প আছে সব হাওয়া হয়ে যেতে পারে। তো এগুলো সব পাবলিক হয়তো করতে পারে, এটা আওয়ামী লীগ করবে না, পাবলিক করবে। কারণ পাবলিক মানেই এখন কিন্তু সব আওয়ামী লীগ, এটা তো মানেন যে কোনো পাবলিক মানেই আওয়ামী লীগ। আর জামাত বিএনপি তো আলাদা। জামাত বিএনপি গুলো জামাত বিএনপি, আর পাবলিক আম জনতা যেটা বলেন সেটা হচ্ছে আওয়ামী লীগ। সুতরাং আসতে পারে নাকি 18 তারিখের পরে বিশাল আন্দোলন, দিতে পারে মরণ কামড়। এমনও হইতে পারে যে আওয়ামী লীগ নেতারাও হয়তো বিভিন্ন জায়গায় আছে, যারা এখন আছে বাংলাদেশে, যাদেরকে আমরা জানি যে বাইরে, তারাও হয়তো বাংলাদেশে। সব কিছু মিলাইয়া একটা বজগট অবস্থায়। তবে আমেরিকার ভয় হয়েছে যে আওয়ামী লীগরে বাহিরে রাখে নির্বাচন করে ফয়দা হবে না, 6 মাসও টিকবেন না। সুতরাং আবারও বলি আপনাদেরকে, নো ভোট, নো ভোট। নৌকা নাই, ভোট কেন্দ্রে যাব না, কিসের তোমার হার না, ভোট দিতেই তো যাব না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন, প্রীতি ও শুভেচ্ছা রইল। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো বাংলাদেশে জামায়াতের নেতৃত্বে যে একটি 11 দলীয় জোট তৈরি হয়েছিল। এই 11 দলীয় জোটের মধ্যে একটি দলের নাম ছিল বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা সরমনাইয়ের পীর সাহেবের দল। যে তারা হাত পাকা নিয়ে বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চায়, যার জন্য সরমনাই ভিত্তিক তাদের এই আন্দোলন বহু বছর থেকে চলছে। তারা এর আগেও নির্বাচন করেছে, তবে তারা কখনো জামাতের সাথে সমঝোতায় যায়নি। কারণ রেজাউল করিম সাহেব, যিনি চরমনাইয়ের পীর, তার একটি বক্তব্য আপনারা অনেকেই শুনেছেন যে এই দেশে যদি কমিউনিস্ট পার্টি আছে, অন ইসলামিক কোনো দল আসে, যদি শাসন করে, তারপরেও আশা থাকে যে এদেশে ইসলাম কায়েম হবে। কিন্তু জামাতে ইসলাম যদি এদেশের কখনো ক্ষমতায় আসে, তাহলে সেই আশা আর থাকে না যে ইসলামে কায়েম হবে, কারণ তারা ইসলামকে ধ্বংস করে ফেলবে। সেই রেজাউল করিমেরাই ভেদাভেদ ভুলে এই আগস্ট পরবর্তী 2024-এর আগস্ট পরবর্তী বাংলাদেশে যে মব, যে সাম্প্রদায়িক শক্তি, যে ধর্ম আশ্রয়ী শক্তি বাংলাদেশের ক্ষমতায় আসতে ঐক্যবদ্ধ হয়েছিল, তাদের সাথে 11 দলীয় জোটে যোগ দিয়েছিল। তারপরে তাদের নানান আসন ভাগাভাগি, তাদেরকে 50টি আসন দিতে রাজি হয়েছিল। অথচ বাংলাদেশে যে পরিমাণ ভোটার আছে তাদের, সেই ভোটার 3টি আসনেও পাশ করার তাদের কোনো সামর্থ্য নেই। অর্থাৎ 3টি আসনে যদি এভারেজে 5 লাখ ভোটার করে ধরেন, সারা বাংলাদেশে প্রাপ্তবয়স্ক 15 লাখ ভোটারও তাদেরকে ভোট দেওয়ার জন্য নেই। কিন্তু তারপরেও জামাতে ইসলামীর যে 11 দলীয় জোট, তাদেরকে 50টি আসন ছেড়ে দিতে রাজি হয়েছে। এই 50টি আসন দেওয়ার পরও তারা এই জোট থেকে ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করে আজকে বেরিয়ে গেল। তাদের ঘোষণাটি কি? তাদের ঘোষণাটি হচ্ছে, ছোটবেলা থেকে তারা শুনে এসছে জামাতে ইসলামী অর্থাৎ মৌদুদিবাদী সাম্প্রদায়িক ধর্মাশ্রয়ী যে শক্তি, এই শক্তির মূল কথা ছিল আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এবং
তারা বলছে যে সৎ লোক দিয়ে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্যই জামাতে ইসলামের জন্ম। এবং আপনারা দেখেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জামাতের মৌলানারা যায় বলছে জমিন হচ্ছে আল্লাহর, এই জমিনে আইনও চলবে আল্লাহর। সুতরাং মানুষের তৈরি কোনো আইন জামাত বিশ্বাস করে না, এবং সেই আইনের উপরে ভিত্তি করে জামাত রাজনীতিও করতে চায় না। এই ভরসায় চরমোনাই, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, মুসলিম লীগ এবং নেজামে ইসলামী পার্টি এই দলে যোগ দিয়েছে। মজার বিষয়টা হচ্ছে বাংলাদেশে যারা এই 11 দলীয় জোট, এই 11 দলীয় জোটের মধ্যে নেজামে ইসলামী এবং জামাতে ইসলামী 1971 সালের 16 ডিসেম্বর সরওয়ার্দী উদ্যানে যে সারেন্ডার ডিট স্বাক্ষর হয়েছিল, সেই সারেন্ডার ডিটে তাদের নাম উল্লেখ ছিল, অর্থাৎ তারাও পাকিস্তানের পরাজিত শক্তি হিসেবে একটি অংশ সারেন্ডার করছে। সেই শক্তি এখন চরমোনাই কি বলছে দেখেন। চরমোনাইয়ের কথাটা হচ্ছে যে গতকাল জামাতে ইসলামের আমিরকে একজন খ্রিস্টান মহিলা জিজ্ঞেস করেছিল যে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কোন ধরনের শাসনতন্ত্র হবে। তো তিনি উত্তরে বলেছিলেন যে আমরা কোনো শরিয়া আইন দেশে চালু করব না, আমরা যেটা করব প্রচলিত যে বাংলাদেশের আইন আছে এই আইনের ভিত্তিতেই আমরা রাষ্ট্র পরিচালনা করব। এই কথা শুনে রেজাউল করিম সাহেবের দল, অর্থাৎ চরমোনাইয়ের পীর সাহেবের দল, তারা বললেন যে আমরা তো এদেশে খেলাফত কায়েম করতে চাই, এদেশে তো আমরা শরিয়া আইন কায়েম করতে চাই, এদেশে তো আমরা ইসলামী শাসনতন্ত্র দেখতে চাই। সুতরাং এই জন্যই তো আমরা জামাতের সাথে সকল ইসলামিক জোটের ভোট এক বাক্সে যাওয়ার জন্যই তো আন্দোলন করছিলাম। তা এখন আমাদের যদি সেই একই বক্সে ভোট না পড়ে, আর ভোট পড়ার পরও সেখানে যদি ইসলামিক আইন বাস্তবায়ন না হয়, কোরআনের আইন বাস্তবায়ন না হয়, তাইলে আমরা জামাতের সাথে জোট করে লাভ কি? তাদের কথাতে যথেষ্ট যুক্তি আছে। তাদেরকে আমি অন্তত একটা বিষয়ে সাধুবাদ দেই, তাদের মধ্যে মুনাফিকি নাই। মুনাফিকের একটা চিহ্ন আছে। আগে বলেছিলেন যে জামাতে ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় আসে তাহলে ইসলাম আর বাংলাদেশে থাকবে না, কিন্তু এখন তারা সেই জায়গা থেকে সরে এসছেন মনে করেন না। অবশ্যই এটা মুনাফিকি না হইয়া বলতে পারে যে পরিবর্তিত পরিস্থিতিতে তারা হয়তো এই অ্যাসেসমেন্টটা তাদের বদলিয়েছেন। হঠাৎ করে তারা কিন্তু এই সিদ্ধান্তে আসেননি। কিন্তু জামাতে ইসলামের মধ্যে টোটাল মুনাফিকিটা কি দেখেন। তারা বলেছে আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়, জমিন আল্লাহর, শাসনতন্ত্র হবে আল্লাহর। কিন্তু তারা যে শাসনতন্ত্র এখন কায়েম করতে যাচ্ছে সেটা হচ্ছে মানুষের শাসনতন্ত্র। তাহলে তাদের মুখ এবং বুক, তাদের বিশ্বাস এবং তাদের এক্সপ্রেশন দুইটা আলাদা। এটা হচ্ছে একটা মুনাফিকের প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণটা আমি বলি, 1971 সালের কথা যদি আপনি ধরেন, তারা বলেছিল কি আমরা মজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। আপনারা সবাই জানেন 1971 সালের 26শে মার্চের কালো রাত্রিতে বাংলাদেশ কিন্তু পাকিস্তান আক্রমণ করেনি। পাকিস্তান বাহিনী এসে বাংলাদেশ আক্রমণ করে, অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করে। এই হত্যাযজ্ঞ যারা চালিয়েছিল তারা ছিল জালেম, আর বাংলাদেশের নিরীহ অসহায় মানুষেরা ছিল মজলুম। সেদিন জামাতে ইসলামী দাঁড়িয়েছিল পাকিস্তানের নির্যাতনকারী জালেমের পক্ষে আর মজলুমের বিপক্ষে। তাদের এটি আরেকটি চিহ্ন, মুখে যা বলে বুকে তা ধারণ করে না, মিথ্যা করে বলে। তারা আসলে জালেমেরই পক্ষে, তারা মজলুমের পক্ষে না। এখন এই যে চরমোনাইয়ের পীর সাহেব ঘোষণা দিয়ে বেরিয়ে গেল, এই নির্বাচনের প্রভাবটা কি পড়বে দেখেন। 50টা আসনের মালিক একটি দল ঘোষণা দিয়ে জামাতি অ্যালায়েন্স থেকে বেরিয়ে গেল। সেইখানে এবার আমরা বিশ্বাস করি জামাতের ভোটার বাংলাদেশে নেহায়েত কম। কেন কম? যে এই চরমোনাইয়ের 15 লাখ মানুষ, 20 লাখ মানুষ নিয়ে তারা যদি 50টি আসন পেতে পারে, তাহলে 100টি আসন সমান 40 লাখ, আর 200টি আসন সমান 80 লাখ, আর 300টি আসন সমান 120 লাখ। 1,20,00,000 মানুষ, 300টি আসন। তাহলে হিসাব করেন বাংলাদেশের যে আরও 12 কোটির মধ্যে যে আরও 11 কোটি, 10.5 কোটি ভোটার, তাদের আসন সংখ্যা কত, সেটা একটু হিসাব করার বিষয় আছে। তারপরে দেখেন
এখন এই জামাতে ইসলামীর জোট থেকে যখন এই 1/6 লোক চলে গেল, তার মানে 50টা করে যদি ধরেন 300 আসন, তার মানে 1/6। 1/6 মানে কত পার্সেন্ট? প্রায় 17%, 16 থেকে 17%। তার মানে জামাতের নির্বাচনে জয়ী হওয়ার যে সম্ভাবনাটি ছিল সেটি 17% রিডিউস হয়ে গেছে। এক। দ্বিতীয়ত আরেকটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশে যে মৌলবাদী শাসন, বাংলাদেশে যে পাকিস্তান প্রেমীদের শাসন, বাংলাদেশে ধর্মাশ্রয়ী শাসন, বাংলাদেশে খেলাফতের শাসনের যে স্বপ্ন, এই স্বপ্নটা এই জমিনে কখনো বাস্তবায়ন করা সম্ভব না। কেন সম্ভব না? দেখেন, এই 18 কোটি মানুষ বাংলাদেশের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার জন্য সংগ্রাম করছে। এই সংগ্রামরত অবস্থায় বাংলাদেশ 53 বছরের স্বাধীনতার পর হাঁটি হাঁটি পা পা করে যেটুক এগিয়েছে সেটা পাকিস্তানের চাইতে 1000 মাইল বেশি। আপনি যদি আজকের দিনটাকে বেস করে ধরেন, তারা যে পাকিস্তানের স্বপ্নে বিভোর, তারা যে মৌলবাদী শাসনের স্বপ্নে বিভোর, সেই মৌলবাদী শাসনের প্রভু যারা পাকিস্তান, তারা বাংলাদেশের চাইতে 1000 মাইল দূরে। কিভাবে দূরে? দেখেন, আজকে বাংলাদেশের একটি টাকা কিনতে চান, পাকিস্তানের 3টি টাকা আপনাকে দিতে হবে। তাহলে কি বুঝলেন? আমরা তাদের চাইতে 3 গুণ ধনী। আপনি যদি রিজার্ভের কাছে যান, আমাদের রিজার্ভ 20 থেকে 30 বিলিয়ন, আর তাদের রিজার্ভ 6 বিলিয়ন। মাথাপিছু আয় আমাদের 2700, তাদের 1500 থেকে 1600, 1800। তার মানে সব দিক থেকে শিক্ষা, সংস্কৃতি, কমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন, এডুকেশন, হেলথ, লাইফ এক্সপেক্টেন্সি, সব দিক থেকে আমরা তাদের প্রভুদের চাইতে এগিয়ে। দ্বিতীয়ত, সারা বিশ্বে মৌলবাদী শাসনের যে প্রতিভূ যারা ছিল, 3-4টি দেশ, সিরিয়াতে তারা পরাজিত হয়েছে, ইরানে পরাজয়ের দ্বার প্রান্তে, ইয়েমেনে এই মৌলবাদী গোষ্ঠী ভূপাতিত হয়েছে, ইজিপ্টে সিসির গভর্নমেন্টকে শুধু পরাজিতই করেনি, সিসিকে মৃত্যুদণ্ডের রায় পর্যন্ত দিয়েছে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে মৌলবাদী ধর্মভিত্তিক যে রাজনীতি সারা বিশ্বে, এটার এখন কবর রচনার পথে। বাংলাদেশে নতুন করে গাঁজা খাইয়ে এখন তারা রাস্তায় নেমেছে। আপনারা জানেন যে দুবাই সাম্প্রতিক সময়ে ঘোষণা দিয়েছে যে লন্ডনের সরকার খুবই লিবারেল। এখানে যে কোনো ধর্ম নিয়ে গবেষণা করতে পারে, চর্চা করতে পারে, রেডিক্যাল লোকেরাও এখানে এসে কিন্তু গবেষণা করে। যার কারণে দুবাই এখন ঘোষণা দিয়েছে যে লন্ডনে সরকারি স্পন্সারে কোনো ছাত্রকে আর এদেশে পড়তে আসতে দিবে না, কারণ এদেশে আসলে মৌলবাদী চর্চা হয়। তো এটা কেন বলছে? দুবাই কি ইসলামিক রাষ্ট্র হয়ে এই লন্ডনকে, ব্রিটেনকেই এই ইসলামিক মৌলবাদীদের প্রাণকেন্দ্র হিসেবে দেখছে? হ্যাঁ, এটার একটা কারণ আছে। কারণ এই দেশের সরকারগুলো লিবারেল, রুল অফ ল এস্টাবলিশ, যার কারণে বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতা, যে যেটা লালন করতে চায়, পালন করতে চায়, এটা করার সর্বোচ্চম উর্বর ভূমি। কিন্তু ব্রিটেন আস্তে আস্তে এখন বুঝতেছে যে এই মৌলবাদী শক্তিকে যদি এখানে বসার সুযোগ করে দেয়, আলাপ আলোচনা করার সুযোগ, কথা বলার সুযোগ এবং তাদেরকে অর্গানাইজেশনের সুযোগ দেয়, তারা আস্তে আস্তে সারা বিশ্বে মৌলবাদ উৎপাদন করবে। তাই আমেরিকা, ব্রিটেন, ইউরোপ আস্তে আস্তে তাদের ব্যাপারে কষা চলছে। সম্প্রতি আপনারা দেখেছেন আমেরিকাতে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের মানুষের অভিবাসন বন্ধ করে দিয়েছে। ব্রিটেনে বাংলাদেশ থেকে ছাত্র এবং ভিজিটর আসা মুসলমান দেশ হিসেবে অর্ধেকটা কমিয়ে দিয়েছে। আমেরিকার পর কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে যান, সেখানেও একই অবস্থা। ইউরোপও কিন্তু একই পথে হাঁটছে। তার মানে এই মৌলবাদী শক্তি যতই ধর্মাশ্রয়ী রাষ্ট্র করতে চাক, যতই একটা মৌলবাদের আলখেল্লা তৈরি করতে চাক, দিন দিন তাদের জন্য শুধু বাংলার মাটি না, সমগ্র বিশ্বের মাটি আস্তে আস্তে খুব বিপজ্জনক একটা ভূমিতে পরিণত হচ্ছে। এই 18 কোটি মানুষ নিয়ে 3 দিক থেকে ভারতের ঘেরা, একদিকে এক কোনায় বর্মদস্যু। সুতরাং এই বঙ্গোপসাগরের লোনা জলে তারা একদিন পতিত হবে। সেদিন কত দূরে বলতে পাচ্ছি না, তবে এটা বলা যায়
যে তাদেরকে এই বঙ্গোপসাগরের লোনা জল খেয়ে মরা ছাড়া অন্য কোনো জিনিস থাকবে না। কারণ সারা পৃথিবী এখন বুদ্ধিভিত্তিক, বিজ্ঞানভিত্তিক, সমাজভিত্তিক, মানুষভিত্তিক, মানবতাভিত্তিক শাসন চালু করছে। আর তার বিপরীতে 1500 বছর, 1600 বছর, 2000 বছর আগের বস্তা পচা যে তথ্য, ওইসব তথ্য দিয়ে ইসলামের মোড়কে বাংলাদেশের মানুষের কাছে খাওয়ানোর চেষ্টা করছে। 1971 সালে তারা ঘর ঘর থেকে নারীদেরকে ধরে এনে নিজেদের মা বোনদেরকে পাকিস্তানিদের হাতে গনিমতের মাল হিসেবে তুলে দিয়েছে। 2.5 লক্ষ নারী ধর্ষিত হয়েছে, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, 1 কোটি মানুষ বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে হিজরত করে তারা আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে। সেই দেশটি মানুষের চেষ্টায়, সাধনায়, চিন্তায়, কষ্টে স্বাধীন হয়েছে। তারা স্বাধীনতার বিরোধী শক্তি। আজকে আমাদের এই পতাকাকে তারা খামচে ধরার চেষ্টা করেছে। সেখান থেকে 1 উইকেট পতন হয়েছে, অর্থাৎ সরমোনাই চলে যাওয়ার পর তাদের 17 থেকে 20% ক্যাপাসিটি আজকে রিডিউস হয়ে গেছে। তাদের সাথে কর্নেল অলির দলও আছে, 8টি নাকি 9টি আসন দিয়েছে। নিজের আসনটিতে পাশ করবে কিনা সেটা সন্দেহ আছে। সেই অলির দলের একজন মানুষকেও অলি ছাড়া আর কেউ চিনে না। প্রতি বছর বছর অলি নতুন নতুন কথা বলেন। আরেকটা বাটপার আপনি জানেন, খেলাফত, ওই যে মামুনুল হক 501 নম্বর রুমে আরেকজনের বউ নিয়ে ধরা পড়েছে। বাংলাদেশের আইনে প্রথম বউয়ের পারমিশন ছাড়া বিয়ে করা অবৈধ এবং সেটা শাস্তিযোগ্য অপরাধ। সেই ক্ষেত্রে মামুনুল জেলে থাকার কথা ছিল, কিন্তু বাংলাদেশ এখনও আরও বহুদূর হাঁটতে হবে এই সব ক্রিমিনালদেরকে জেলে আনতে হলে। এই মামুনুলরা একসময় হেফাজত ছিল, যেটা হেফাজতের একটি বড় সাংগঠনিক পোস্টে তিনি রয়েছেন। যেই হেফাজত ধর্মীয় রাজনীতি করে না, তারা মনে করে এটা রাজনৈতিক শক্তি না, এটা হচ্ছে ধর্মীয় শক্তি। সেই হেফাজতের নেতাই এখন এই 12 দলীয় বা 11 দলীয় জোট, এখন তো 10 দলীয় জোট। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, সাসপেনশন ততই বাড়ছে। নির্বাচন হবে, এখনও মানুষের মধ্যে সেই বিশ্বাস আসেনি। মনে করে মানুষ যে ডক্টর ইউনূস এবং পাকিস্তান গং বাংলাদেশটাকে একটা অন্ধকার যুগের দিকে নিয়ে যাওয়ার জন্য এই জামাতকে ব্যবহার করে এই সুন্দর স্বাধীন এই রাষ্ট্রটিকে ধ্বংস করার চেষ্টা করছে। আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন, মুক্ত বুদ্ধিকে ভালোবাসেন, ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সমাজ, একটি রাষ্ট্র সামনের দিকে এগিয়ে যাক সেটাকে ভালোবাসেন, তাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ নাকি পাকিস্তান।